সুচরিতা ঘরে বসে হিমেল আর সোহেলের কথাগুলো শুনছিল। ভালোই লাগছিল না এই অশান্তির ভার বইতে। তো এবার দিকে তাকিয়ে ভাবলো ওকে নিজের পায়ে দাঁড় না করিয়ে কখনো বিয়ে দিবে না। বিছানা থেকে নেমে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। পড়ন্ত বিকেলের রোদ আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। রক্তিম আভা আকাশে ছড়িয়ে পড়েছে। সুচরিতা জানলা দিয়ে আকাশের পানে ওর শূন্য দৃষ্টিখানা মেলে ধরে ভাবতে লাগলো, সব সন্ধ্যা রাত্রির অন্ধকারে নামিয়ে দেয় না। কিছু কিছু সন্ধ্যার পর যে রাত্রি নেমে আসে তাতে জ্যোৎস্নার রূপালি আলো ঝলমল করে। সুচরিতা জানে না ওর জীবনের সন্ধ্যা কবে জ্যোৎস্নার আলোয় ঝলমল করবে। সুচরিতা ভাবে যদি ও লেখাপড়া করতে না চাইতো কিংবা ওদের অন্যায়ের কাছে মাথা নত হয়ে চলতো তাহলে হয়তো এতটা অশান্তি ওর কপালে জুটতো না। ও সবাই মানতে পারছে কিন্তু লেখাপড়া ছাড়তে পারছে না। যদি কোনো দিন এমন দিন আসে যেদিন ওর সাথে এই পৃথিবীর কেউ থাকবে না, সেদিন হয়তো লেখাপড়াটা কাজে লাগিয়ে ওর জীবনের চাকাটা সচল রাখবে। এইটুকু ওর চাওয়া, এতেও এত বাধা। ও তো জানে না কবে ওর প্রহরগুলো হিমেল আর ওর ভালোবাসায় ভরে উঠবে। হিমেলকে মাঝে মাঝে ওর বিশ্বাস করতে মন চায় না। কী বা বয়স সুচরিতার, অথচ এইটুকু বয়সে কি কঠিন জীবন যুদ্ধ ওর সময়গুলো পার হয়ে যাচ্ছে। অথচ ওর বয়সী মেয়েরা এখনও দু চোখে রঙিন স্বপ্ন মেখে পাখনা মেলে উড়ে বেড়ায়, আর ও যন্ত্রণা সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। আগে কোনোদিনও ভাবতে পারেনি জীবনের এরকম একটা দিক আছে যেখানে কষ্ট আর বেদনা ছাড়া আর কিছু জমা হয় না। মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়, আর ওর একলা মনের কষ্ট একমাত্র আল্লাহ পাক ছাড়া ও কাউকে বলতে পারে না। সুচরিতার সাথে এটা ভাবে একতরফা কষ্ট পেতে ওর জন্ম হয়নি। ইনশাআল্লাহ একদিন ওর দিন ফিরবে। মাগরিবের আজান শোনা যাচ্ছে। জানলা থেকে দৃষ্টি ফিরিয়ে বিছানায় চোখ ফেরাতে দেখতে পেল হিমেল বিছানায় শুয়ে আছে। তুমি রুমে কখন আসলে? আমি টের পেলাম না। হিমেল কোনো কথা বলল না। সুচরিতা বুঝতে পারছে হিমেল এই মুহূর্তে হয়তো কথা বলার মুডে নেই। তারপর সুচরিতা হিমেলের কপালে আলতো করে হাত রেখে বলল, একটু জুস বানিয়ে দেবো? তুমি তো দুপুরে লাঞ্চ করনি, আমি খাবার অর্ডার করবো? না, সেটা করতে যেও না। অশান্তির আগুনটাকে আর একটু উস্কে দেওয়া হবে। একটু পরেই ডিনারের সময় হবে, তখন একেবারেই খাবো। নুডলস রান্না করো, আমার খিদে পেয়েছে। সুচরিতা নামাজ শেষ করে কিচেনে গিয়ে নুডলস রান্না করে খাবার টেবিলে বেড়ে দিয়ে শাশুড়িমাকে ডেকে বলল, করিমাকেও বলল সোহেলকে নাস্তা দিতে। টেবিলে হিমেলের জন্য বেড়ে নিজের জন্য একটু বেশি করে নিয়ে রুমে চলে আসলো। তৈবাকে কিছু খাইয়ে দিল, নিজেও কিছুটা মুখে দিল। কাল তৈবার জন্মদিন, খুব ইচ্ছে ছিল ঘটা করে জন্মদিন পালন করার। সেটা এই পরিবেশ মনে হয় সম্ভব না। সারাদিন অশান্তি ঝক্কি ঝামেলায় সুচরিতার বড্ড ক্লান্ত লাগছে। দীর্ঘ সময় অভুক্ত থাকার পর নুডলস খাওয়ার পর খুব খারাপ লাগছে। চোখ দুটোতে জগতের ঘুম নেমে আসছে। তৈবাকে হিমেলের কাছে দিয়ে নিজেকে বিছানায় বাহুবন্ধনে সঁপে দিল। রাত 10টার দিকে হিমেল সুচরিতাকে ডেকে দিয়ে বলল, ওঠো, ডিনার করে নাও। তুমি ডিনার করছো? আমাকে টেবিলে খেতে কেউ ডাকেনি। মা, মেজো ভাই আর ভাবি ডিনার করে নিছে। অবশ্য তখন আমি তৈবাকে ঘুম পাড়াচ্ছিলাম। সুচরিতা বুঝতে পেরেছে কি ঘটেছে, কারণ দুপুরে লাঞ্চ করার সময় ওকেও কেউ ডাকেনি। তৈবাকে বিছানায় শুইয়ে দিয়ে হিমেল আর সুচরিতা ডিনার করে নিল। লাকিরও খাওয়া হয়নি, ওকে সুচরিতাকে খেতে দিল। এরপর একটু বাসন সব গুছিয়ে সুচরিতা বিছানায় গা এলিয়ে দিল। কিন্তু দু চোখে যেন ঘুম নামতে চাইছেই না। কত এলোমেলো ভাবনায় আধো জাগরণে রাতটা পার হয়ে গেল। পরদিন খুব ভোরে কলিং বেলের শব্দে সুচরিতার ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6টা বাজে। এত সকালে আবার কে আসলো? দরজা খুলেও অবাক হয়ে গেল। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা এত সকালে? রোমেল সুচরিতার কথার কোনো উত্তর দিল না। ওর বুঝতে বাকি রইল না সোহেল ওর নামে রোমেলের কাছে হয়তো সত্যি মিথ্যা বানিয়ে বলেছে। রোমেল সুচরিতাকে পাশ কাটিয়ে চলে গেল। সখিনা তখন সুচরিতাকে বলল, তোমার ভাইয়ের একটা জরুরি কাজ আছে ঢাকার হেড অফিসে। রোমেল চলে যাওয়ার পর সখিনা ফিসফিস করে সুচরিতাকে বলল, আজ নাকি তোমার আর ছোটো ভাইয়ের বিচার সভা হবে। মেজো ভাই ফোন দিয়ে তো এটাই বলল। সুচরিতার আর কিচ্ছু বুঝতে বাকি রইল না। সকাল 10টার মধ্যে জোহরা আর সাবেরাও চলে আসলো। ড্রয়িং রুমে রোমেল হিমেল আর সুচরিতাকে ডেকে পাঠালো। সোহেল, সাবেরা আর জোহরা চলে আসলো। মা মরিয়ম বিবি এসে হিমেলের পাশে বসলেন। রোমেল গম্ভীর হয়ে সুচরিতাকে বলল, একটা যৌথ পরিবারে অনেক নিয়মকানুন মেনে চলতে হয়। অনেক কিছু নিজের ইচ্ছে মতো করা যায় না। সবার মন জুগিয়ে চলতে হয়, তাহলে এসে এই পরিবারে শান্তি থাকে। তাই মা যখন চাইছে না, তখন তোমার আর কলেজে যাওয়া হবে না। আর
এমন তো নয় তোমাকে চাকরি করে সংসার চালাতে হবে। গ্র্যাজুয়েশন করেছো, ছেলে মেয়ে মানুষ করার জন্য এইটুকুই যথেষ্ট। আর তোমাকে তো আমি নম্র ভদ্র মেয়ে বলে জানতাম। মায়ের মুখে মুখে তর্ক করার শিক্ষা তুমি কোথায় পেলে? সরি ভাইয়া, আমার পক্ষে এই কথা মানা সম্ভব নয়। আর মাত্র 2 মাস পরে আমার পরীক্ষা, আমি মাস্টার্স কমপ্লিট করব। আর এমন তো নয় আমি কারো ঘাড়ে আমার সংসারের দায়িত্ব চাপিয়ে দিয়ে কলেজে যাই। আমার সব দায়িত্ব পালন করে আমি কলেজে যাই। ভাইয়া, আমি তো আমার মুখে মুখে কথা বলিনি, জাস্ট আমার অবস্থা ওনাকে বোঝাতে চেয়েছিলাম। সোহেল চিবিয়ে চিবিয়ে বলল, দেখো কেমন বেয়াদব, আমাকে তো মানেই না, মাকেও মানে না, এখন তোমার মুখের উপর কথা বলে দিচ্ছে। সোহেলের উস্কানিতে রোমেলের রাগের তাপমাত্রা তত্তর করে উপরে উঠতে লাগলো। একসময় প্রচণ্ড রেগে রোমেল সুচরিতাকে বলল, তোমার বাবা মাকে ভালো মানুষ বলেই জানি, তুমি এতটা অভদ্র এটা তো জানা ছিল না। শোনো, এ বাড়িতে থাকতে হলে এ বাড়ির নিয়মকানুন মেনে চলতে হবে। এতদিন এটাই হয়ে আসছে। ভাইয়া, ও আমাদের সাথে বোনদের সাথে কম্পিটিশন দিতে চায়। সোহেল বলল। মরিয়ম রেগে বলল, আমার মেয়ের পায়ের নখের সমান যোগ্যতা ওর নেই। হিমেল রেগে গিয়ে বলল, সুচরিতা কলেজ যাবে এবং মাস্টার্স পরীক্ষা দেবে, এটাই আমার সিদ্ধান্ত। সোহেল মার মুখে হয়ে হিমেলের দিকে তেড়ে আসতে চাইল। হিমেলও রেগে গিয়ে বলল, 10 লক্ষ টাকা খরচ করে আমার ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে বিদেশে গিয়ে ঠুটো জগন্নাথ হয়ে ফিরে এসে সংসারে অশান্তি করতে তোমার লজ্জা করে না? এমনকি বউ বাচ্চা খরচও দিতে পারো না। জুয়ার আড্ডায় পয়সা উড়িয়ে নিজের অকাম ঢাকতে এখন আসুক কুটকারচালি করতে। আমি সবই বুঝি, শুধু সংসার শান্তির জন্য চুপ করে থাকি। শৈলে চিৎকার করে বলল, মা, ওকে চুপ করতে বলো, না হয় ভীষণ খারাপ হবে। জোহরা তখন হিমেলের দিকে তাকিয়ে বলল, ওই পরের বাড়ির মেয়ের জন্য তুমি তোমার মা ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছো? কাজটা কি ঠিক করছো? ওই পরের বাড়ির মেয়েটাকে মা পছন্দ করে নিয়ে এসছে, এমনকি মা ওকে গ্র্যাজুয়েশনে ভর্তি করেছে। ও এত ভালো রেজাল্ট করলো, তাহলে মাস্টার্স পড়াতে সমস্যা কোথায়? উনি ড্যাং ড্যাং করে ওনার সংসার সব দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে ফুর্তি করতে বিদেশে গেল। আমি ওর বাচ্চার দুধের খরচ থেকে শুরু করে এই তো সেদিন 50,000 টাকা খরচ করে স্কুলে ভর্তি করে দিলাম। সেখানে সুচরিতা যদি মাস্টার্স পড়তে চায়, এতে সমস্যাটা কোথায় আমি বুঝতে পারছি না। হিমেলের কথা শেষ হবার পর সুচরিতা কাঁদতে কাঁদতে বলল, আমাকে প্রতিনিয়ত অপমান হজম করতে হয়। কিন্তু সুচরিতা আর কথা বলার সুযোগ না দিয়ে সাবেরা বলল, এই মেয়ে, আমাদের ভাই বোনের মাঝখানে তুমি কেন কথা বলবে না? তুমি হচ্ছে আসল শয়তান। তোমার কারণে আমার মায়ের এত সুন্দর সংসার আর ছারখার হয়ে যাচ্ছে। ছোট লোক একটা জুটছে আমাদের সংসারে। আসল কথা হচ্ছে, তোমার মায়ের তো সংসার চলছে না, তাই আমার ভাইটাকে ওই সংসার থেকে বের করে তোমার মায়ের সংসারে ঘানি টানাতে চাইছো বুঝি? বুদ্ধিটা কি তোমার মায়ের? এমন সময় ডোরবেল বেজে উঠল। করিমা দরজা খুলে দেখে সুস্মিতা আর খোকন এসেছে। সুস্মিতা সালাম দিয়ে বলল, ভাবি কেমন আছো? আজ তো এবার জন্মদিন, তাই ওকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। আপাদুল্লা ভাই কেউ তো আমাদের ইনভাইট করলো না। ওদেরকে দেখে সোহেল চিৎকার করে হিমেলকে ধাক্কা দিয়ে বলল, কিরে, এতটা স্ট্রিক হলি? ঠিক সালাসারিলের খবর দিয়ে এসেছিস? দেখ, তুই আমার বড়, এমন কোনো আচরণ করো না যাতে তুমি অসম্মানিত হও। এখন সময়। রোমেল সুস্মিতা আর খোকনকে বলল, তোমরা এসেছো যখন ভালো হয়েছে। তোমার বোনকে তোমাদের সাথে নিয়ে যাও। যেদিন তোমাদের বোন আমাদের সংসারে মানিয়ে নেওয়া শিখতে পারবে, সেদিন যেন এ বাড়িতে আসার ইচ্ছে প্রকাশ করে, নয়তো কোনো দিন যেন এ বাড়ি মুখে না হয়। সুস্মিতা বলল, আজকে আপনাদের বাড়িতে আমার বোনের যে অবস্থায় দেখলাম, তাতে এ বাড়িতে রাখাটা আমার নিরাপদ মনে করি না। তারপর সুচরিতার দিকে তাকিয়ে সুস্মিতা বলল, আপু, তুমি তৈয়বাকে নিয়ে চলো আমাদের সাথে। তুমি লেখাপড়া জানো, চাকরি করে তৈয়বাকে ঠিক বড় করে নিতে পারবা, কিন্তু এই অসুস্থ পরিবেশে থেকে তুমি আর তোমার মেয়ের দুজনে অসুস্থ হয়ে যাবে। হিমেল এমন সময় চিৎকার করে বলো, সুস্মিতা, তুমি আর খোকন বাড়ি চলে যাও। আমি আজই এ বাড়ি থেকে তৈয়বা আর সুচরিতাকে নিয়ে বের হয়ে যাব। সুস্মিতা আর খোকন চলে যাওয়ার পর হিমেল মাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুই আমাকে ছেড়ে যাস না, ওকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দে। আমি তোকে ওর থেকে সুন্দরী সংসারী মেয়ে দেখে আবার বিয়ে দিয়ে দেবো। জোহরা রেগে গিয়ে বলল, মা, তুমি ওকে যেতে দাও। ওর বউয়ের চরিত্র অবস্থা কদিন ওর সাথে এখন থাকে সেটাই দেখার বিষয়। কলেজে তো পড়তে যায় না, মক্ষিরানি হতে যায়। মুখ সামলে কথা বলো জোহরা, সামনে সম্মানে ও তোর বড়, কথাটা মনে রাখিস। এরপর হিমেল সুচরিতার দিকে তাকিয়ে বলল, তুমি রেডি হয়ে নাও, তো এবার আর লাকিকেও রেডি করো, এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। সুচরিতা একক পরিবারে বড় হয়েছে, কিন্তু একান্নবর্তী পরিবারে বউ হয়ে মনে মনে খুশি হয়েছিল। অথচ যৌথ পরিবারে বৈরতা, ক্ষোভ, হিংসা, কুটকাচালি আর বৈষম্যের যে টানাপোড়েন সর্বদা চলতে থাকে, এদিকটাও জানা ছিল না। তবে বিয়ের কিছুদিন যেতে না যেতে এটুকু বুঝতে পেরেছে কেন সোহেল হিমেলকে স্বাভাবিকভাবে নিতে পারে না। কারণ হিমেল ছিল বাবা মায়ের বাধ্য সন্তান, সংসারের প্রতি প্রচণ্ড দায়িত্ববান। সেই কারণে বাবা মায়ের ভালোবাসা, বাপের আদর
বড় ভাইয়ের স্নেহ সবই ছোটবেলা থেকে সোহেলের থেকে বেশি পেয়ে এসেছে। বিয়ের আগে যদিও সোহেল এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়েছে, কিন্তু বিয়ের পর করিমার প্রতিনিয়ত কুটকাচালি সোহেল হিমেলকে আর স্বাভাবিকভাবে নিতে পারে না। নিজের ইনফেভারিটি কমপ্লেক্স থেকে হিমেলের প্রতি শত্রুভাবাপন্ন হয়ে উঠছে। হিমেলকে সর্বদা অশান্তিতে রাখতে পারলে ওর ভিতরে এক ধরনের পৈশাচিক আনন্দ অনুভব হয়। সুচরিতার কাছে মনে হয় এটা এক ধরনের মানসিক বৈকল্যঙ্গ। করিমাও ইনফেভারিট কমপ্লেক্স থেকে সুচরিতার পিছনে লেগে থাকে। সুচরিতা এটা বুঝতে বলেই কখনো হিমেল যে সবার থেকে বেশি আয় করে এই ভাবটা দেখায় নেই, কিংবা হিমেলের টাকার এই সংসারের সিংহভাগ খরচ বহন করা হয় সেটা নিয়ে কখনো সুচরিতা বড়াই করেনি। কারণ যেদিনে এই বাড়িতে বউ হয়ে আসে শাশুড়িমা বলেছিল ও যেন এই পরিবারটাকে একসাথে বেঁধে রাখে। ও শাশুড়িমাকে বলেছিল ওর সমস্তটা দিয়ে এই পরিবারটাকে আগলে রাখবে। কিন্তু কুটকাচালির প্যাচালে পড়ে শাশুড়ি মা আস্তে আস্তে বদলে যেতে লাগলো। তারপরেও মুখ বুজে সব অন্যায় মাথা পেতে নিয়ে এই সংসারে ভাঙন সুচরিতাতে ঠেকাতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারল না। সব যৌথ পরিবারে হয়তো এরকমটা হয় না। অনেক যৌথ পরিবার সহযোগিতা আর সহমর্মিতা বন্ধনে একই বিনি সুতোয় নিজেদের বেঁধে রাখে। সুচরিতা ভাবে ওর ভাগ্যটা মনে হয় আসলেই খারাপ, নয়তো ওর ভাগ্যে এরকম ঘটবে কেন। হিমেলের ডাকে ভাবনার ডালপালা থেকে সুচরিতা বেরিয়ে এসে, কী ব্যাপার, মূর্তির মতো বসে আছে কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কোথাও উঠবো জানি না, আপাতত একটা আবাসিক হোটেলে উঠে যেতে চাই। অফিসের ম্যানেজারকে বলছি যে কোনো একটা আবাসিক হোটেল রুম বুক করে দিতে। হিমেল আর সুচরিতার 3টা ট্রলি ব্যাগ আপাতত গুছিয়ে নিল। হিমেল ওর মায়ের রুমের দরজার কাছে যেতে ওর মা মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। তারপর চিৎকার করে বলে, মনে রাখিস, বউয়ের তালে পড়ে আমার বুকের পাঁজর ভেঙে তুই চলে যাচ্ছিস। না জানি এর জন্য তোকে কত বড় মাসুল গুনতে হবে। শাশুড়ির মুখে একথা শুনে সুচরিতার বুকের ভিতরটা কেঁপে উঠল। এরপর হিমেল গাড়ির চাবিটা নিতে গেলে সোহেল এসে বলল, যৌথ পরিবারে আয় থেকে দিয়ে এই গাড়ি কেনা হয়েছে, সুতরাং এই গাড়ি নেওয়ার কোনো অধিকার তোমার নেই। হিমেল একথার কোনো উত্তর দিল না। অতঃপর নিজের স্ত্রী, সন্তান ও কাজের সহকারী লাকিকে নিয়ে অজানা ভবিষ্যতের উদ্দেশ্যে ছোট থেকে বড় হওয়া কত স্মৃতি ভরা এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় রুমেল সুচরিতাকে ডেকে বলল, স্বেচ্ছায় এ বাড়ির চৌকার যখন ডিঙালে তখন কোনোদিন আর ফেরার আশা করো না। আর যদি ফিরে আসতে চাও, মাথা নিচু করে ফিরে আসতে হবে। সোহেল আরও কাঠি এগিয়ে এসে বলল, যেদিন এ বাড়ির দরজায় জুতো টাঙিয়ে দেওয়া হবে তোমাকে সেই জুতোর তলা দিয়ে এ বাড়িতে প্রবেশ করাতে হবে। সুচরিতার কথাগুলো শুনে অনেক অপমানিত বোধ করলো। নীরবে চোখের পানি ফেলে মনে মনে বলল, হয়তো এমন কোনো একদিন আসবে ধরে বেঁধে ওকে এ বাড়িতে নিয়ে আসতে হবে। আর সুচরিতা এ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় পরম করুণাময় আল্লাহর কাছে এই এক প্রার্থনা করে বের হলো। সুচরিতা হিমেলের মুখ পানে চেয়ে দেখল চোখের কোণে জল চিকচিক করেছে। আজকের এই পরিস্থিতির জন্য সুচরিতার কোনো দায় নয়, তবু বিনা অপরাধে যে অপমান আজ ওকে সয়ে নিতে হলো, এর ফয়সালা আল্লাহ পাক এর উপর ছেড়ে দিল। হিমেল উবার কল করলো। ঘর থেকে বের হওয়া মাত্র সুচরিতার পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেল। মনটা জানি কেমন করে উঠল। উবার চলে আসাতে পায়ের স্যান্ডেল জোড়া হাতে নিয়ে সুচরিতা তৈবাকে সাথে নিয়ে গাড়িতে উঠল। লাকি সুচরিতার পাশে বসলো। লাগেজগুলো গাড়ির বনেটে রেখে হিমেল ড্রাইভারের পাশের সিটে বসলো। ওরা মতিঝিলে একটা আবাসিক হোটেলে আপাতত গেল। সাভারের হেমায়েতপুর হিমেলের গার্মেন্টসের ফ্যাক্টরি আছে। ওর পাশে ম্যানেজারকে ফ্যাক্টরির পাশে বাসা ভাড়া নিতে বলল। হিমেল ভাবছে মতিঝিলের অফিসটা ছেড়ে দিয়ে হেমায়েতপুরের অফিসে ভাড়া নেবে। গাড়ি যেহেতু নেই, তাই অফিস, কারখানা আর বাসা কাছাকাছি থাকলে হিমেল মুভ করতে সুবিধা হবে। এক সপ্তাহের মধ্যে হিমেল সব গুছিয়ে বাসায় উঠে গেল। খরচের এক বিশাল ধাক্কা ওকে সামলাতে হলো। খাট, আলমারি, ফ্রিজ, অ্যাক্সেস সোফা, ডাইনিং টেবিল কিনতে হলো। মোটামুটি গুছিয়ে নিয়ে হিমেল অফিস শুরু করলো। এর মাঝে সুচরিতা মাকে ফোন দিয়ে ওর বৃত্তান্ত জানিয়ে দিল। তখনই শুনতে পেল খোকন এবছর এইচএসসি পরীক্ষা দিবে না। কারণ জানতে চাইলে ওর মা বলল খোকনের অ্যাডমিট কার্ড আসেনি। যদিও ওর মা খোকনের কথাই বিশ্বাস করছে। খোকন বলছে ফর্ম ফিল আপ ভুল থাকার কারণে অ্যাডমিট কার্ড আসেনি, কিন্তু সুচরিতার মনে হয় সামথিং রং। নিশ্চয়ই খোকন ফর্ম ফিল আপের টাকাগুলো দিয়ে বন্ধুবান্ধবের নিয়ে মস্তি করে উড়িয়েছে। ওর মাকে এ কথা জানালে উনি এসব বিশ্বাস করতে চাইবেন না। ওনার ধারণা খোকনের মতো ছেলে হয় না, তার ছেলে ধোয়া তুলসী পাতা। সুচরিতার চিন্তা হয়, না জানি এই ছেলের জন্য ওর মাকে কী দিন দেখতে হয়। আবার হয়তো সুচরিতাকে হিমেলের কাছে ফর্ম ফিল আপের টাকা চাইতে হবে। কোন মুখে সুচরিতা হিমেলের কাছে আবার টাকা চাইবে? সুচরিতার আলাদা সংসার হলো ঠিকই, কিন্তু হিমেল কেন জানি বদলে যেতে লাগলো। আগে যখন যৌথ পরিবারে ছিল তখন হিমেল সুচরিতার জন্য
একটা গিল্টি কাজ করতো, কারণ হিমেলও জানতো সুচরিতা অনেক মানসিক চাপ সহ্য করতে হয়। হিমেল ওকে তখন মায়াও করতো, কিন্তু এখন হিমেলের মাঝে সুচরিতার সেই জিনিসটা খুঁজে পায় না। যাক, সুচরিতা ভাবছে এত বড় ধাক্কা সামলে নিতে হিমেলের একটু সময় দেওয়া উচিত। দুপুরে লাঞ্চ করে হিমেল অফিসে চলে যাওয়ার পর সুচরিতা বিছানায় গা এলিয়ে দিল। ডোরবেলটা বেজে উঠল। ও একটু অবাক হলো, এই অসময়ে আবার কে এলো? সুচরিতা দরজায় সিকিউরিটি মিরর দিয়ে দেখে অবাক। বুঝতে না পারে উনি ঠিকানা কোথা থেকে জোগাড় করলেন। দরজা খুলে সালাম দিয়ে সুচরিতা বলেন, আপু আপনি বাসার ঠিকানা পেলেন কোথায়? তোমার কি ধারণা আমি ঠিকানা জোগাড় করতে পারবো না? কতদিন আমার সাথে হিমেলের দেখা হয় না, তাই ভাবলাম কলেজ ছুটির পর তোমার বাসায় হয়ে যাই। না, আমি তা বলিনি। আসলে 1 সপ্তাহের মধ্যে বাসা খুঁজে শিফট হওয়া বড্ড কঠিন। তারপর এখন মাসের মাঝামাঝি। বাড়িওয়ালা যে হিসাবের 2 মাসের টাকা অ্যাডভান্স নিয়েছে, যেখানে 1 মাসের নেওয়ার কথা। এইসব নানা ঝামেলায় আপনাদের কারোর সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি, সেজন্য কথাটা বলছি। না ঠিক আছে, আমি কিন্তু দুপুরে লাঞ্চ করিনি। ঠিক আছে, সমস্যা নেই, আমি ব্যবস্থা করছি। হিমেল অফিস থেকে কখন আসে? আসলে ওর টাইমের ঠিক নেই, কখনো সন্ধ্যা 6টা সময় বা কখনো মাগরিবের সময় আসে। আমি কি ওকে ফোন দিয়ে আপনার আসার কথা জানাবো? না, দরকার নেই, আমি হাতে সময় নিয়ে এসেছি। সুচরিতা তাড়াহুড়ো করে চিংড়ি মাছ ভুনা, ডিম ভাজি, বেগুন ভাজি আর পটল দিয়ে রুই মাছের ঝোল আগেই রান্না করে রেখেছিল। ওই দিয়ে সাবেরা দুপুরের খাবার খেয়ে তো এবার পাশের বিছানায় গা এলিয়ে দিল। সুচরিতা ঠিক বুঝছে হিমেলকে বুঝিয়ে শুনিয়ে নিতে এসেছে। সুচরিতা সাবেরার কথা বলার সুযোগ না দিয়ে নিজের বই নিয়ে পড়তে বসলো। 2 মাস পর মাস্টার্স ফাইনাল পরীক্ষা। আজ হিমেল 5টার মধ্যে বাসায় চলে আসলো। সাবেরাকে থেকে হিমেল জিজ্ঞাসা করলো, বাসার ঠিকানা কোথায় পেলে? তোর ম্যানেজারের কাছে নিয়েছি। ভাত খেয়েছে? তোর এখানেই খেলাম। এরপর হিমেল একদম নীরব হয়ে গেল। ঘরের পিনপত নিস্তব্ধতা নেমে গেল। হিমেল ওয়াশরুম থেকে চেঞ্জ করে এসে গম্ভীর হয়ে বিছানায় একপাশে বসে পড়ল। নীরবতা ভেঙে সাবেরা জিজ্ঞাসা করলো, মায়ের কথা জিজ্ঞাসা করলি না? না তো, তার পেয়ারের সন্তান নিয়ে ভালোই আছে। আমি তো তার কুলাঙ্গার সন্তান। আমার কথা শোন, এসব ফাউল কথা রাখ মায়ের কাছে। তোরা দুজন মাপচে বিষয়টা মিটিয়ে নে। তুমি তো সেদিন ছিলে না। আমাকে সুচরিতাকে ওরা সবাই মিলে যে অপমান করেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। মনে করো, শুধু মারতে বাকি রেখেছে। একসাথে থাকতে গেলে ওরকম একটু একটু হয়, ওটা নিয়ে ধরে থাকলে চলবে না। ঝামেলা মিটিয়ে ফেল। আপু, এটা একটু একটু না, তুমি যে এভাবে চলে আসলি, তোর একবারও মনে হলো না মায়ের সংসারটা কীভাবে চলবে? ওরা তো আমার কথা ভাবেনি। দিনের পর দিন কষ্ট দিয়ে গেছে। সারাদিন অফিস করে বাসায় এসে আমাকে অশান্তির আগুনে জ্বলতে হয়েছে, অথচ মেজো ভাই এতগুলো টাকা নষ্ট করে বিদেশে গিয়ে একটা পয়সাও আনতে পারলো না, এবং ওর বউ বাচ্চার সমস্ত খরচ আমি বহন করছি। বিদেশে যাওয়ায় 10 লক্ষ টাকা আমি দিয়েছি, অথচ ওর ভিতরে কোনো কৃতজ্ঞতা বোধ নেই। এভাবে তো চলতে পারে না। আর যে সব নোংরা কথা সেদিন সে ব্যবহার করলো, এতে আমি সুচরিতার কাছে ছোট হয়ে গেছি। বলে কি না, ওর জুতোর তলা দিয়ে সুচরিতাকে ও বাড়িতে ঢুকতে হবে। বিদেশে যাওয়ার টাকা তো তোর টাকা থেকে দিসনি। এটা তুমি কি বললে আপু? ব্যবসা আমাকে চালাতে হয়, ব্যবসার জন্য দিনরাত এক করে আমি পরিশ্রম করছি। আসলে ওই টাকাটা আসলে কোত্থেকে? ওকে কতবার বলছি আমার ব্যবসায় সাহায্য কর, কিন্তু সে আমার সাবঅর্ডিনেট হয়ে কাজ করতে পারবে না। ওনাকে ম্যানেজিং ডাইরেক্টরের পদ দিতে হবে। আমার পক্ষে সেটা সম্ভব নয়। অথচ বিদেশে যাওয়ার নাম করে কতগুলো টাকা নষ্ট করলো। আমি আসরের নামাজ পড়তে আসি। হিমেল আসলে সাবেরার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল না। ও সাবেরার সামনে থেকে উঠে গিয়ে উজু করে ওয়াশরুমে চলে গেল। সাবেরা কিচেনে গিয়ে পকোড়া চা বানিয়ে টেবিলে নিয়ে সাবেরাকে ডাকলো। এরপর তৈয়বা ঘুম থেকে উঠে পড়ছে। লাকি তৈয়বাকে কোলে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। হিমেল নামাজ শেষ করে সাবেরার সাথে টেবিলে নাস্তা করে একটা প্যাকেট ওর হাতে দিয়ে বলল, এটা মায়ের হাতে দিও। বাড়ির বিদ্যুৎ বিল, গ্যাস বিল আর সংসারের খরচের টাকা দেওয়া আছে। তোর কি ধারণা তুই মায়ের কাছে মাপ না চাইলে মা তোর এই টাকা ছুঁয়ে দেখবে? আর সোহেল এসব করার ব্যাপারে করিমার ইন্ধন আছে। আমি তোমার সাথে একমত না। কেউ আমাকে ইন্ধন দিল আর আমি তার কথাতে নেচে সেই কাজটা করে ফেললাম। কাজটা ভালো কি মন্দ সেটা বিচার করব না? তাহলে প্রতিটি মানুষ আল্লাহ পাকে যে বোধ বুদ্ধি দিয়েছে সেটা কিসের জন্য? সুচরিতার কিচেন থেকে ওদের ভাই বোনের সমস্ত কথাই শুনতে পেল। ও মনে মনে ভাবছে, এত অপমানের পর ও বাড়ি ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। মাগরিবের আজান শেষ। সুচরিতা উজু করে নামাজ পড়ে নিল। হিমেল নামাজ পড়ে সাবেরাকে উবার ডেকে গাড়িতে তুলে দিয়ে বাসায় চলে আসলো। বিছানায় শুয়ে আজ কিনে আনা বিমল মিত্রের করি দিয়ে কিনলাম বইটা পড়া শুরু করলো। সুচরিতা হিমেলের পাশে এসে বসলো। হিমেলের দিকে তাকিয়ে হিমেল ওকে বলল, কিছু বলবে?
এত হেজিটেট না করে বলে ফেলো, আমি তো ও বাড়ি ফিরে যাব না। মেজো ভাই যে অপমান আমায় করলো, এরপর বাড়িতে ফিরে গেলে বেঁচে থাকা আমার জন্য মুশকিল হয়ে যাবে বলে কিনা আমি যদি কোনোদিন ফিরে যাই তাহলে জুতোর তলা দিয়ে ফিরতে হবে। হিমেল ওর কথা কোনো প্রত্যুত্তর করলো না। এটা দেখে সুচরিতা মনে মনে হিমেলের উপর রেগে গেল। এরপর একটু খোঁচা দিয়ে বলো, তুমি কি এই বইটা আগে পড়েছো? বইটা পড়িনি, তবে সিনেমাটা দেখেছি। অপর্ণা সেন, মৌসুমী চ্যাটার্জি আর তাপস পালের দুর্দান্ত অভিনয় ছিল। শ্বশুরবাড়িতে অত্যাচার সইতে না পেরে সতীকে বের করে হয়ে যেতে হয়েছিল। পরে যখন ফিরে এসেছিল, ও স্বামী জুতো জোড়া মাথায় করে ও বাড়িতে দাসদাসী থেকে শুরু করে সবার সামনে দিয়ে হাঁটতে হয়েছিল। কী অপমান! অথচ তখনও মানুষের ঘরে ঘরে এখনকার মতো এতটা শিক্ষার আলো জ্বলেনি। অথচ আজ এতদিন পর সমাজের সেই চিত্রটা যেন এক জায়গাতে আটকে গেছে। তাই মেজো ভাই গর্ব করে আমাকে বলতে পারলো, ও বাড়িতে ফিরতে গেলে জুতোর তলা দিয়ে ফিরতে হবে। কি নোংরা মানসিকতার মানুষ মেজো ভাই! এখানে করিমা ডাইনির ইন্ধন আছে। যদিও হিমেল এই মুহূর্তে করিমার উপর দায় চাপাচ্ছে, কিন্তু ও নিজেও জানে সোহেল সমান দোষে দোষী। হিমেলের এসব কথা শুনে হিমেলের খারাপ লাগছে। সুচরিতার অপমান ওর কতটুকু খারাপ লেগেছে সেটা সময় বলে দেবে। কিন্তু সোহেলের এসব কথা বলে সুচরিতার কাছে নিজের সম্মান হারালো, এই বিষয়টা হিমেলকে বেশ পীড়াদায়ক দিচ্ছে। হিমেল সুচরিতাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অপমান করেছে বলেই তো আমার আপনজন সবাইকে ছেড়ে তোমার হাত ধরে বেরিয়ে এসেছি। সুচরিতা নিজেকে হিমেলের বাহুবন্ধন থেকে মুক্ত করে বলল, আমার জন্য বের হয়ে এসেছো কি না সেটা সময় বলবে, তবে এছাড়া তোমার অন্য কোনো পথ খোলাও ছিল না। কথা বলে সুচরিতা তৈবাকে খাওয়াতে চলে গেল। এর মাঝে 6 মাস পার হয়ে গেল। মাঝে মাঝে সাবেরা আসে। এছাড়া ও বাড়ির কারোর সাথে সুচরিতার যোগাযোগ নেই। খুব ভালোভাবে মাস্টার্স পরীক্ষা শেষ হলো। ছুটির দিনগুলোতে হিমেল সুচরিতা তৈবাকে আর লাকিকে নিয়ে ঘুরতে বেরোয়। যদিও সুচরিতা ভালোভাবে বুঝতে পারে হিমেল ও বাড়ির মানুষগুলোকে মিস করে। এর মধ্যে হিমেল দুবার গিয়ে ওর মায়ের সাথে দেখা করে এসেছে। হিমেল যেদিন ও বাড়ি থেকে ঘুরে আসে, ওর মুড খুব অফ থাকে। সুচরিতার সাথে তেমন কথা বলে না, তৈবাকে কোলে নেয় না, আদরও করে না। আজও হিমেল ও বাড়ি থেকে ঘুরে আসতে সন্ধ্যা হয়ে গেল। ঘরে এসে একই আচরণ করা শুরু করলে সুচরিতার মেজাজ বিগড়ে যায়। তৈবা হিমেলের কোলে ওঠার জন্য কাঁদতে থাকে, কিন্তু হিমেল ওকে কোলে না নিয়ে মটকা মেরে বিছানায় শুয়ে থাকে। এতে সুচরিতা রেগে গিয়ে হিমেলকে বলে, এত অপমান আর অসম্মানের পর যদি ও বাড়ির মানুষগুলোর প্রতি তোমার এত টান থাকে, তাহলে ঢং করে আমার হাত ধরে বেরিয়ে এসেছিলে। কথা বলার দরকার ছিল না। তুমি ও বাড়িতেই থেকে যেতে, আমার মেয়ে আর আমাকে ভাগ্যের উপর ছেড়ে দিতে। আমি একটু নিজের মতো শুয়ে থাকতে পারবো না? শুয়ে থাকার দোষ নেই, কিন্তু তুমি আমার আর তৈবার সাথে এমন ভাব করছো যেন এই পরিণতির জন্য আমি দায়ী। তবে আমি তোমায় বলে দিচ্ছি, কটা দিন সময় দাও, বাড়ির মানুষগুলো তোমাকে পায়ে সেধে নিয়ে যাবে। তুমি এখন আবারও বাড়ির মানুষগুলোর পিছনে লেগে আছো কেন? হিমেল রেগে গিয়ে সুচরিতাকে খোঁচা দিয়ে বলল, দিন তো এখন তোমার সোনার খাটে মাথা আর রূপোর খাটে পা দিয়ে ঘুমাতে পারবে। আল্লাহ পাক যদি কপালে রাখেন তাহলে ঘুমাবো। এরপর হিমেল আর কথা বলার সুযোগ না দিয়ে তৈবাকে নিয়ে অন্য রুমে চলে গেল। এভাবে নানা টানাপোড়েনে সুচরিতা আর হিমেলের সংসার জীবন পার হতে লাগলো। সেদিন ছিল ছুটির দিন। ছুটির দিনগুলোতে ওরা একটু দেরি করে ঘুম থেকে ওঠে। সকাল 7টায় বিকট শব্দে ডোরবেল বেজে উঠল। হিমেল সুচরিতাকে সোহাগ দেখে বলে, উঠে দেখো না ডার্লিং, এই সাত সকালে কোন পোড়ামুখ এসে হাজির হলো। তুমি গিয়ে দেখো না, আমার উঠতে একটু ইচ্ছে করছে না, প্লিজ যাও না একটু। অগত্যা সুচরিতাকে বিছানা থেকে উঠে দরজায় মিরর দিয়ে আগন্তুককে দেখে প্রচণ্ড বিরক্ত হলো। দরজা না খুলে ঘরে এসে হিমেলকে বলবো, ছোট আপার চাচাতো দেবর রাফিক এ বাড়ির ঠিকানা কীভাবে হলো, তা আমি কি করে জানবো? কথা বলে হিমেল বিরক্ত ভরে বিছানা থেকে উঠে গায়ে শার্ট জড়িয়ে দরজা খুলে দিল। আপনি এখানকার ঠিকানা কোথায় পেলেন? কাল তোমার অফিসে গিয়েছিলাম, তোমার ম্যানেজারের কাছ থেকে জোগাড় করেছি। ফোন করলেই পারতেন। আসলে আমার আগের ফোনটা ছিনতাই হয়ে গেছে। এটা নতুন মোবাইল, এখানে তোমার নাম্বার সেভ করা নেই। আসলে তুমি মনে হয় বিরক্ত হচ্ছ। ছুটির দিন বউ নিয়ে শুয়েছিলে, আমার মতো উটকো আপদেশে পড়াতে তোমার বিরক্ত হওয়ারই কথা। তার উপর তোমার বউ যে সুন্দরী। সুচরিতা প্রচণ্ড বিরক্ত হলো। হিমেল এই আপদকে ড্রয়িং রুমে বসিয়ে সুচরিতাকে চা বানাতে বলে ওয়াশরুমে গেল। সুচরিতা চা বানিয়ে লাকির সাথে ড্রয়িং রুমের সাথে বিস্কিট দিয়ে পাঠিয়ে দিল। হিমেল এসে ওনার সাথে অংশ নিল। উনি চায়ের কাপে চুমুক দিয়ে হিমেলকে বলল, আজ তোমার বউয়ের নরম হাতের পরোটা খাবো। এগুলো কী ধরনের কথা? আমরা তো বেআইন, একটু ঠাট্টা মশকরা করি আর কি। না, এভাবে কথা বলা সুচরিতা পছন্দ করে না। কি বেয়াই, এখন কি বউয়ের
পছন্দ অপছন্দ ছাড়া এক পাও হাঁটা যায় না। হিমেল বিরক্ত হয়ে উঠে এসে সুচরিতাকে বলল, ওনাকে একটু নাস্তা দেওয়ার দ্রুত ব্যবস্থা করো। আপদ বিধায়ক, তবে ওই লোকের স্বভাব চরিত্রের সুবিধা মনে হচ্ছে না। তুমি ওনাকে বলে দিবে তোমাকে ফোন না দিয়ে যেন এখানে না আসে। তুমি বাসায় না থাকলে আমি দরজা খুলব না। আর তোমার ম্যানেজারকে বলবে এরপর তোমার অনুমতি ছাড়া কাউকে যেন বাড়ির ঠিকানা না দেয়। হিমেল দ্রুত নাস্তা খাইয়ে দিল। খাওয়ার সময় খ্যাক খ্যাক করে হেসে হিমেলকে বলল, ভাবিকে ডাকো, চাঁদ মুখখানা একবার দেখে যাই। হিমেল সুচরিতকে ডাকলো। খুব কুৎসিতভাবে সুচরিতার দিকে তাকিয়ে বলল, আজ আসি তাহলে, মাঝে মাঝে এসে আপনার নরম হাতের নাস্তা খেয়ে যাব। এর মাঝে দুদিনের জন্য ব্যবসার কাছে হিমেল সিঙ্গাপুর যেতে হবে। সেদিন অফিসে রফিক এসেছিল। হিমেলকে ব্যস্ততা দেখে বলল, কোথাও যাচ্ছ নাকি? একটু সিঙ্গাপুরে যেতে। ভাবিও যাচ্ছে নাকি? না, ওরা এখানেই থাকবে। তবে আপনি আবার এর মধ্যে আবার বাসায় যাবেন না। সুচরিতা কিন্তু দরজা খুলবে না। রফিক মুছে কিছু বলল না। তারপর হিমেল বাড়িওয়ালাকে ওদের দেশের বাইরে যাওয়ার বিষয়টা জানালো। দারোয়ানকে 200 টাকা বকশিস দিয়ে সুচরিতার দিকে খেয়াল রাখতে বলে সিঙ্গাপুরে পাড়ি দিল। ওর ফ্লাইট ছিল রাত 10টায়, তাই সন্ধ্যা 7টার মধ্যে বাসা থেকে বের হয়ে গেল। ঠিক রাত 10টা 8টায় সুচরিতার ডোরবেলটা বেজে উঠল। সুচরিতা দরজার ছিদ্র দিয়ে সুচরিতা তাকিয়ে দেখে দরজার সামনে রফিক এসে দাঁড়িয়ে আছে। বেল বাজাতে লাকি বলে উঠল, কে আপনি? রফিক হাঁকিয়ে উঠে বলল, কখন থেকে বেল বাজাচ্ছি, দরজা খুলছিস না কেন? সুচরিতা লাকিকে কি বলতে হবে শিখিয়ে দিল। ও আবার বলল, আপনাকে চিনি না, তাই দরজা খোলা হবে না। ভালোই ভালোই দরজা খোল, নয়তো দরজা ভেঙে ঢুকে ফেলবো। সুচরিতা ওই লোকের সাহস দেখে অবাক হলো। ওর কেন যেন মনে হচ্ছে এই লোক আসার পিছনে ওর শ্বশুরবাড়ির কেউ জড়িত আছে। সিনেমায় এসব ভিলেনও দেখেছে, কিন্তু সত্যি সত্যি ওকে যে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হবে ও স্বপ্নেও ভাবেনি। ওর চরিত্রে মনে হয় কলঙ্ক লাগানোর চেষ্টা করছে কেউ। কে জানে ওর সাথে ওর মেজ ভাসুর ও ছোটো ননদ জড়িত আছে কিনা। লাকি বলল, তুই বল, আপনি যদি ভালোই ভালো এখান থেকে না যান তাহলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হবো। লাকি সেম উত্তর দেওয়াতে রফিক রেগে গিয়ে বলল, তোর এত বড় সাহস, দাঁড়া মজা দেখাচ্ছি। এই কথা বলে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। সুচরিতা প্রচণ্ড ধর্মভীরু একজন মানুষ। ও মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ পাক ওর পাশে আছে, সুতরাং ওর ভয় কিসের? আজ এই সময় ওর হৃদয় ভয় নয়, প্রবল সাহস যেন সঞ্চারিত হতে থাকে। এই সমাজে কারো কাছে এই প্রমাণ দিতে চায় না যে ও নিজের নিরাপত্তা দিতে পারে না। এবার কি হবে হিমেলের কাছে? হিমেল বুঝবে বিপদে কী পরিমাণ দুর্দান্ত সাহস সুচরিতা বুকে ধারণ করতে পারে। আর এটা যদি ওর শ্বশুরবাড়ি কেউ বদমাইশি করে থাকে, তাহলে আজ ও এমন শিক্ষা দিবে কোনোদিন এ ধরনের নোংরা আচরণ ওর সাথে করার সাহস দেখাবে না। ওর আজকাল কাউকে বিশ্বাস করতে মন চায় না। স্বার্থের কারণে মানুষ অনেক নিচে নামতে পারে, এমনকি মানুষত্ববোধ হারিয়ে ফেলতে পারে। সুচরিতা ওর মেজ ভাসুর সোহেল আর ছোটো ননদ জোহরাকে সন্দেহ করে, কারণ ওরা যদি প্রমাণ করতে পারে সুচরিতা চরিত্রহীন, তাহলে ওর আর হিমেলের সম্পর্ক ভেঙে দেওয়া সহজ হবে। সুচরিতা ফোনটা হাতে তুলে নেয়। প্রথমে ইচ্ছে হলো থানায় ফোন দিবে, পরে ভাবলো কারণ এই সামান্য ব্যাপারে ও পুলিশের সাহায্য নেবে না, বরং এতে পুলিশের কাছে হেরে যাওয়ার সম্ভাবনা আছে। আর হিমেলও দেশে নেই। ইনশাআল্লাহ এই শয়তানকে অপদস্থ করতে ও একাই যথেষ্ট। ওদিকে রফিকের বদমাইশি সমানে দরজা ধাক্কাতে লাগলো। এরপর সুচরিতা দারোয়ানকে ফোন দিয়ে বলল, আপনি কোথায় চাচা? মসজিদে নামাজ পড়তে এসে একটু চা খাচ্ছিলাম, একটু তাড়াতাড়ি বাসার দিকে আসেন। এরপর সুচরিতার হাতে শলা ঝাড়ুটা নিয়ে দরজা খুলে রফিকের দিকে তাকিয়ে বলল, কী সমস্যা আপনার? আমি কি পুলিশ ডাকবো, নাকি চিৎকার করে লোক জড়ো করবো? কি বলছেন ভাবি, আমি আপনার খোঁজ নিতে আসলাম। এমন সময় দারোয়ান চলে এসে তখন সুচরিতা বুদ্ধি করে বলল, আপনি ভাবি কি কাকে বলছেন? আমি তো আপনাকে চিনি না। দেখেন তো দারোয়ান চাচা, উনি কি করবেন? পুলিশে দিবেন নাকি গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন? ভাবি, আমি আপনার ছোটো ননদের চাচাতো দেবর। আপনি আমার সাথে এরকম আচরণ করতে পারলেন? আত্মীয় হলে আপনি কি আমার সাথে এ ধরনের আচরণ করতে পারবেন? দারোয়ান রফিকের কথায় তেতে উঠে বলল, আপনার কানে কথা যায় না? খালাম্মা তো কইলো হে আপনারা চেনে না। দেখেন ভালোই ভালো এখান থেকে কাইটে পড়েন, নয়তো চার দেওয়ালের শিকের মধ্যে আপনারে ভুইরা ফেলামো। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা কইরা কী করে উঠাইতে হয় আমি জানি। রফিক সুচরিতার দিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করে বের হয়ে গেল। রফিক চলে যাওয়ার পর সুচরিতার বুকের ভিতরে যন্ত্রণা প্রশমিত হলো। 2 দিন পর হিমেল সিঙ্গাপুর থেকে চলে আসলো। এরপর সুচরিতা হিমেলের কাছে রফিকের ঘটনাটা তুলল। হিমেল রফিকের উপর রেগে গিয়ে সুচরিতাকে বলল, আমি তো ওনাকে আসতে নিষেধ করেছিলাম, তাহলে বুঝে দেখো উনি কেমন মান।
তবে এত ছেঁচা দিয়েছে সারা জীবন মনে থাকবে। আর একটু হলে পুলিশের হাতে তুলে দিলাম। শুধু ছোট আপার সংসারের শান্তির কথা চিন্তা করে ওই কাজটা করিনি। হিমেল সুচরিতার বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকিয়ে কিছু বলল না। তবে মনে মনে ভাবলো সুচরিতা এতটা না করলেও পাত্রে ভদ্রভাবে বললেই হতো। আজ এটা হোক জোহরার চাচাতো দেবর। তবে মান সম্মান থাকলে রফিক এই ঘটনা কাউকে জানাবে না। সুচরিতা হিমেলের ভাবগতি বুঝতে পেরে বলল, আমি জানি তোমার মনে হচ্ছে আমি এতটা না করলেও পারতাম, কিন্তু আমার ধারণা উনি এতটা সাহস কোথা থেকে পেলেন? তুমি নিষেধ করার সত্ত্বেও আবার আসলো। যদি উনি ভেবে থাকেন আমার বয়স কম কিংবা আবার বলে বাড়ির এত যন্ত্রণা সহ্য করছি, এছাড়া কেউ যদি শত্রুতা করে ওনাকে দিয়ে কোনো বদমাইশি করার ইচ্ছে পোষণ করে থাকে, তাহলে ওনারা ভুল ভেবেছেন। ও বাড়িতে সয়েছি, এটা আমার ভদ্রতা। আমি আমার শাশুড়ি মায়ের কথা রাখার চেষ্টা করছি। শেষ রক্ষা হয়নি, তবুও এতটুকু সান্ত্বনা আমি চেষ্টা করছিলাম। ব্যাটাকে এমন সাহায্য করছি, নেক্সট বদমাইশি করার চিন্তা করলে অনেক ভেবেচিন্তে আগাতে হবে। এদিকে একদিন সুচরিতা বাসায় খোকন এসে ওর ফর্ম ফিল আপের টাকা চাইলো। ও আবার এসএসসি পরীক্ষা দেবে। সুচরিতা রেগে গিয়ে বলল, পরীক্ষা দেওয়ার ইচ্ছে থাকলে যেন ফর্ম ফিল আপ করে, নয়তো হিমেলের কাছে টাকা চাইতে পারবে না। খোকন ওকে জানালে ওকে দুটো বিষয়ে একটু সমস্যা আছে, এর জন্য টিচার লাগবে। সুচরিতা ওকে জানিয়ে দিচ্ছে সে টাকা ম্যানেজ করে দিবে, কিন্তু ওকে পড়াশুনো করতে হবে। সুচরিতার মেজাজ মর্জি দেখে খোকনও কোনো উচ্চবাচ্চা না করে, কিন্তু মনে মনে সুচরিতার এই আচরণ মেনে নিতে পারল না। বাড়ি ফিরে ওর মাকে বলল, আমাদের আর্থিক সমস্যার জন্য তোমার মেয়ের কাছে টাকা চাইতে হয় বলে সুযোগ পেলে অপমান করতে চায় না। আমি গতবার পরীক্ষা দেইনি বলে আমাকে যা ইচ্ছে তাই বলো। সুচরিতা মনে মনে ওর উপর বিরক্ত হলো। ফোন দিয়ে ওকে বলো, তোর বাবার আর্থিক কারণে ছোট ভাইকে না হয় একটু সাহায্য করলি, তাই বলে তুই ওকে কথা শোনাবি? আম্মা, আপনি ওর বিষয়ে আমাকে কিছু বলতে আসবে না। ওর কপাল ভালো ও আমার সন্তান না, কিন্তু ও যদি আমার সন্তান হতো তাহলে চাপকে আমি ওর পিঠের ছাল চামড়া উঠিয়ে ফেলতাম। দুজনের বদমাশের ভূত ওর ঘাত থেকে নেমে যেত। সুচরিতার কথা শুনে ওর মা আর কথা বাড়ান না, তবে খোকন ভালো করে পড়াশুনো করে পরীক্ষা দিতে বলে, যাতে রেজাল্ট খুব ভালো হয়। এভাবে নানা টানাপোড়েনে হিমেল আর সুচরিতার জীবনের সময়গুলো পার হতে লাগলো। 2 বছর সময় পার হয়ে গেল। মাঝে মাঝে সুচরিতার মনে হয় এই পৃথিবীতে হিংসা বিদ্বেষ না করে থাকলে তাহলে হয়তো মনে হতো পৃথিবী খুব সুন্দর হতো। হিমেলের মাঝে মাঝে ওর মায়ের কাছে যায়, সংসারে কিছু খরচ বহন করে। সুচরিতা ইদানিং খেয়াল করছে ছুটির দিনগুলো হিমেল ও বাড়িতে কাটায়। কখনো কখনো তৈবাকে সাথে করে নিয়ে যায়। সুচরিতা আর হিমেলকে কাছে পাওয়া হয় না। ছুটির দিন বাদে বাকি দিনগুলো হিমেল অফিস নিয়ে ব্যস্ত থাকে, আর ছুটির দিনে ও শাশুড়ির কাছে চলে যায়। এতে সুচরিতার হিমেলের উপর প্রচণ্ড অভিমান জমতে থাকে, তবে মুখে কিছু বলে না। সুচরিতার বাপের বাড়ি আর্থিক অবস্থা ভালো নয়, সেক্ষেত্রে হিমেল সাহায্য ওকে নিতে হয়। হিমেল আবার এই ব্যাপারটা উদার, কখনো ওর বাপের বাড়ি এসব বিষয় নিয়ে কিছু বলে না। সুস্মিতা এবার অনার্স 3rd ইয়ারে। সুচরিতা ওর জন্য পাত্র খুঁজতে লাগলো, যদিও এখন বিয়ে করতে চাইছে না। খোকন এসএসসি রেজাল্ট খুব ভালো হয়নি, সিজিপিএ 3.5 পেয়েছে। ও তিতুমির কলেজে বিকমে ভর্তি হয়েছে। এর মাঝে সুচরিতা তৈবার কাছে শুনল ও নাকি আরিফা নামে এক ফুপু আসছে, সম্পর্কে হিমেলের মামাতো হন। উনি নাকি তৈবাকে অনেক আদর করেন, আবার হিমেলকেও নাকি অনেক যত্ন করেন। সুচরিতা বিয়ের পর ওনারা কেউ এ বাড়িতে আসে নাই, কারণ ওনার বাবা সুচরিতার শাশুড়ির একমাত্র ভাই। হিমেলকে জামাই বানানোর ইচ্ছা ছিল, কিন্তু বিয়েটা না হওয়াতে ওনারা এ বাড়ির সাথে আর সম্পর্ক রাখেননি। সুচরিতা এই বিষয়টা হিমেল বলেছে, কিন্তু সুচরিতা ও বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর সম্পর্ক এই কয়েকদিনে এতটাই ঘনিষ্ঠ হলো যে ওকে আবার এ বাড়িতে আনা হয়েছে। বিষয়টা সুচরিতার কাছে কেমন যেন খটকা লাগলো। তাই সেদিন হিমেল বাসায় এসে ফিরে লাঞ্চ করার পর সুচরিতা জিজ্ঞাসা করলো, ও বাড়িতে কে আসছে? তো এবার বললো, আরিফা আসছে। মেজো ভাই আর ভাবি যশোরে বেড়াতে গিয়েছিল, ওনারা আসার সময় আরিফাকে সাথে করে নিয়েছে। আরিফার সাথে তোমার বিয়ের কথা হয়েছিল না? মামা চেয়েছিল, কিন্তু মা রাজি হয়নি। আমিও রাজি ছিলাম না। তাই এখন কি পুরনো সম্পর্ক জোড়া লাগাতে ওকে মেজো ভাই সাথে করে নিয়ে এসেছে? ওর তো বিয়ে হয়নি। কি বলছে এসব? আমরা তো কখনো ওকে বিয়ে করার ইচ্ছাই ছিল না। ছোটোবেলাতে থেকে ওকে বোনের দৃষ্টিতে দেখেছি। তবে এটা ঠিক, বিয়ের চেষ্টা করতে মেজো ভাই আর ভাবি ওকে ঢাকায় নিয়ে এসেছে। তাহলে শুধু শুধু আমার ওপর রাখছো কেন? আমি তো ভুল কিছু বলিনি। আমি এখনও কাউকে বিশ্বাস করি না। হয়তো তোমার সাথে আমার সম্পর্ক ভাঙার জন্য ওই শয়তান রফিককে কেউ ব্যবহার করছে। আমি যদি বুদ্ধি না খাটাতাম, তাহলে ওখানে এক নোংরা কাহিনী তৈরি করে হয়তো তোমার সাথে আরিফার আবার বিয়ের ব্যবস্থা হতো। না জেনে সন্দেহের বশবর্তী হয়ে কাউকে দোষারোপ করা উচিত নয়। হিমেল নিজের পরিবারের প্রতি ডিফেন্স করা দেখে
সুচরিতার মাথার চান্দি যেন গরম হয়ে গেল। ও রেগে কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে নিলে হিমেলকে জড়িয়ে ধরলো, তারপর আলতো করে বিছানায় শুয়ে দিল। সুচরিতা এই মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলছে। হিমেলের চিৎকারে লাকিকে ডেকে এক গ্লাস পানি আনতে বলল। চিৎকার শুনে তৈবা এসে দেখলো হিমেল সুচরিতাকে জড়িয়ে ধরে বিছানায় বসে আসছে। এই দৃশ্য দেখে হিমেলকে বলল, আবু তুমি কি আম্মুকে ভালোবাসি করছো? তো এবার কথা শুনে হিমেলে এত টেনশনের মধ্যে হেসে ফেললো। ততক্ষণে লাকি পানি নিয়ে এসেছে। হিমেল সুচরিতার মুখে পানির ঝাপটা দিয়ে বলল, তোমার মা যে কখন রেগে থাকে এতে আর ভালোবাসার সাহস থাকে না। ইদানিং তোর মায়ের মেজাজটা বুঝে চলতে হয়। পানির ঝাপটা দেওয়ার পর সুচরিতার জ্ঞান ফিরে আসলো। হিমেল সুচরিতার মুখের উপর ঝুঁকে বলল, এখন কেমন লাগছে? সুচরিতা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বিছানায় শোয়া থেকে উঠে বলল, অত ন্যাকামি করতে হবে না, যা তোমার মায়ের বাধ্য ছেলে হয়ে যাও আর একটা বিয়ে করো। সুচরিতা সবার ভালোবাসার প্রকাশ এক হয় না। আমি তোমাকে কতটা ভালোবাসি এটা বোঝাতে পারবো না, এটা আমার ব্যর্থতা না। বাদ দাও সেসব কথা। মুচকি মুচকি হেসে বলল, মনে হয় কোনো সুসংবাদ আছে। সুচরিতা ঝাঁজ মেরে বলে, জানি না, থাক, তোমার জানতে হবে না। এখন থেকে রান্নার দায়িত্ব আমার। এই শরীরে তোমাকে কিচেনে ঢুকতে হবে না। আমি কিচেনে গিয়ে তোমার জন্য স্যুপ বানিয়ে আনছি। একথা বলে হিমেল বিছানা থেকে নেমে লাকিকে নইয়ে কিচেনে গিয়ে স্যুপ বানাতে। সুচরিতা সেদিন ওই কথাগুলো বলার পর যতদিন আরিফা ছিল হিমেল আর ও বাড়িতে যায়নি। 3 মাস পর আরিফা যশোরে চলে যায়। এতে হিমেলের মামা আরও রেগে যায়। এত বড় মুখ করে সোহেল নিয়ে গেল, অথচ বিয়ের ব্যবস্থা করতেই পারলো না। এতে মামামি দুজনে সোহেলের উপর রেগে যায়। যাক, এবার কনসেপ্ট পড়ার পর সুচরিতা আগের মতো প্যারা সইতে হয়নি। হিমেল পুরোটা সময় সুচরিতার যত্ন নিয়েছে। মাঝে মাঝে সাবেরা এসে দেখা করে গিয়েছে। হিমেলও ও বাড়িতে যেতে পারে না। সাবেরার হাতে ওর মায়ের জন্য টাকা পাঠিয়ে দেয়। কখনো আবার সুস্মিতা আর ওর মা এসে সুচরিতাকে দেখে যায়। এদিকে ডেলিভারির সময় ঘনিয়ে আসে। সুস্মিতা এসে তৈবাকে সাথে থাকলো। হিমেল সুচরিতাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দিল। এবার সুচরিতার মেয়ে হয়। এ খবর তো এবার দাদির বাড়ি পৌঁছে গেলে সাবেরা আর জোহরা এসে সুচরিতা আর ওর বাচ্চাকে দেখে যায়, কিন্তু ওর দাদি চাচা চাচি কেউ বাচ্চাটাকে দেখতে আসলো না। সুচরিতার এখন আর আগের সুচরিতা নেই, তাই ওর এবার মেয়ে হওয়াতে এটা নিয়ে কোনো আক্ষেপ নেই। আর ওকে কে খুশি হলো কে রাগ হলো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এই জন্য কে দেখতে আসলো আর না আসলো এটা ওর কাছে কোনো গুরুত্ব বহন করে না। মানসিকভাবে ও এখন শক্ত ধাঁচের মেয়ে, অথচ ও খুব নরম প্রকৃতির মেয়ে ছিল। বিয়ের পর থেকে চারপাশে বসবাস করা স্বার্থপর মানুষগুলো আঘাতে আঘাতে যেন আস্তে আস্তে ইস্পাতের মতো কঠিন করে তুলেছে। বরং আল্লাহ পাকের প্রার্থনা করে একদিন এমন দিন আসে যেন ওর ভাগ্যে আসে ওর মেয়ের চেহারা যেন ওর শ্বশুরবাড়ির মানুষগুলো বারবার দেখতে চায়। সুচরিতা 5ম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো গল্পটা প্লে লিস্টে পেয়ে যাবেন।